জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আমি অনুসয়া রয়েছি আপনাদের সঙ্গে। আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন একদম বছরের প্রথম দিন, তার জন্য অ্যাকচুয়ালি হ্যাপি নিউ ইয়ার, ভেরি হ্যাপি নিউ ইয়ার। প্রথমেই হ্যাপি নিউ ইয়ার, এবং কী জন্য হ্যাপি নিউ ইয়ার বুঝতেই পারছি, ওর হাসিটাই বলে দিচ্ছে। না, না, হ্যাপি নিউ ইয়ার এবং হ্যাপি নিউ ইয়ার এবং 24 ঘন্টা যারা আমাদেরকে দেখছেন, 24 ঘন্টার সমস্ত জি 24 ঘন্টার সমস্ত দর্শকদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, উইথ গুড হেলথ অ্যান্ড লটস অফ ব্যাঙ্ক ব্যালেন্স। রইল আমার নিউ ইয়ার অফকোর্স, মানে যেহেতু আমরা শিল্পী, আমি যেটা প্রথমেই বলেছি কে আমাকে দেব বানিয়েছে আমার সিনেমা, এবং যেই সিনেমা যদি ভালো চলে এবং বছরের লাস্ট দিন এবং নতুন বছরের প্রথম দিন যেভাবে শেষ হয়েছে বা যেভাবে শুরু হয়েছে, মানে এটা একটা রেকর্ড ব্রেকিং একটা কালেকশন যদি বলি, বা লাইক প্রচুর মানুষ ছবি দেখতে আসছে অনেক বছর পর। মানে ভালো লাগার কারণ হচ্ছে কি, প্রথমবার ন্যাশনালি যতগুলো হলে রিলিজ হয়েছিল সব কটা হাউসফুল। এই প্রথমবার কোনো বাংলা ছবির জন্য হলো আর কি, মানে নর্মালি কেউ একটা পকেটে হাউসফুল হয়, কিন্তু ন্যাশনালি সব কটা শো হাউসফুল। দেন পশ্চিমবঙ্গে তো সব কটা শো হাউসফুল আর ফিলিং ফার্স্টের মধ্যে আছে, তো ইটস এ গ্রেট ফিলিং। তো বছরের শুরুর দিন, আর যেহেতু তোমার ভালোবাসা হচ্ছে সিনেমা, সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা সাফল্য বা বাংলা ছবির জন্য এই রেকর্ডটা তুমি দিলে, সেটাও একটা অন্যতম পাওয়া। আই থিঙ্ক পুরো ক্রেডিটটা যায় আমাদের দর্শকদেরকে, কারণ না আমি অ্যাজ এ টেকনিশিয়ান, অ্যাজ এ হিরো বলি বা অ্যাজ এ প্রডিউসার বলি, আমরা চেষ্টা করেছি একটা ভালো ছবি বানানোর জন্য, কিন্তু এই পুরো ভালো জিনিসটা গ্রহণ করেছেন আমাদের দর্শক। তারা শুধু দেখেছে তা নয়, তা দেখে বাইরের সবাইকে বলেওছে কি এই ছবিটা একদম মিস করা যাবে না, এবং তার জন্যই হয়তো এখনও, মানে এখন অলমোস্ট আমরা সেকেন্ড উইকে আছি। আমাদের বিশ্বাসকে ফার্স্ট উইক থেকে ডাবল হয়ে যাবে আমাদের সেকেন্ড উইকের কালেকশন, যেটা অনেক বড়। মানে একটা ছবি কি হয়, ফার্স্ট উইকে যে কালেকশনটা হয় সেকেন্ড উইকে তার চেয়ে কম হয়, কিন্তু যেটা চাঁদের পাহাড়ের ক্ষেত্রে হয়েছিল বা অ্যামাজন অভিযানের ক্ষেত্রেও হয়েছিল, তো এই দুটোই মানে কাল্ট ফিল্ম বাংলা ছবি ইতিহাসে। তো সেই জায়গাটা আমার কোথাও যেন মনে হচ্ছে কি কাছাকাছি পৌঁছতে পারছে প্রজাপতি, এবং যেইভাবে আজকেও আমরা হল ভিজিট করলাম, এবং বলা হতো কি শুধু সিনিয়র সিটিজেনের জন্য বা একটা বয়সের জন্য, আজকে কত ইয়াং জেনারেশনরাও তারাই ছবিটা দেখতে চাইছে। লাইক ইটস মিক্স ক্রাউড, 8 থেকে 80 সবাই আসছে। তো আমি শুধু এইটুকু বলবো কি, অনেকে হয়তো মনে হবে কি এটা আমাদের জন্য না, এটা হয়তো বাড়ির সিনিয়র সিটিজেনদের জন্য। এইটা ততক্ষণই মনে হবে যতক্ষণ আপনারা ছবিটা দেখছেন না। দেখার পরে এইটা আপনাদের মনে হবে না। বাকিরা যা করছে, কে ছবিটা দেখার পর সবাইকে রেফার করছে ছবিটা দেখার জন্য, আপনাদেরও একই মনে হবে কি এই ছবিটা অ্যাকচুয়ালি সবারই দেখার মতো, এবং কোনো জেনারেশনের জন্য এটা নয়, এটা সব জেনারেশনের জন্য একটা পরিবারকে নিয়ে দেখার মতন একটা ছবি, একটা পরিষ্কার বাংলা ছবি, এবং যেটা শুধু আর কলকাতা বা পশ্চিমবঙ্গে নয়, মনে হয় কি ভারতবর্ষেও খুব ভালো রমরমিয়ে চলছে। ইনফ্যাক্ট এটা বলা হয়নি কি আমাদের কাছে প্রচুর কান্ট্রি থেকে ফোন আসছে, মেল আসছে কি আমরা প্রজাপতি তাদের কান্ট্রিতে রিলিজ করতে চাই। আমরা সেইটাও উই হ্যাভ চকিং ইট আউট কে কীভাবে, যেমন কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে, লন্ডন থেকে আসছে, জার্মানি থেকে আসছে, দুবাই তো আছেই, এশিয়ার মধ্যে অনেকগুলো কান্ট্রি আছে যারা চাইছে এই ছবিটা রিলিজ হোক। এবারে উই আর অ্যাকচুয়ালি লুকিং আউট আ ওয়ে কে কীভাবে চ্যানেল ওয়াইজ যেন আমরা রিলিজ করতে পারি উইথাউট বিং গেটিং পাইরেসি। তো সেটাও একটা আছে। তো আমার মনে হয় কি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা অনেকগুলো কান্ট্রির মধ্যেও হয়তো রিলিজ করতে চলেছি। আরেকটা জিনিস জানতে চাইবো যে মিঠুন চক্রবর্তী এবং দেবের জন্য এরকম অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেখানে আবার হাউসফুল বোর্ডটা মানে টাঙানো হলো। এটা সত্যি বড় পাওনা, কারণ করোনা পরবর্তীতে সেইভাবে যখন দর্শক হলে আসছিল না, তারপর থেকে তাদের হাউসফুল বোর্ড তোলাই ছিল। সেটা আবার এই মানে ফেস্টিভ সিজনটায় আবার বার হলো। অনুষ্কা, কী হয়, যারা এই সিনেমা নিয়ে চর্চা রাখে তারা হয়তো বুঝতে পারবে আমার এই কথাটা আমি যেটা বলতে চলেছি। সেটা হচ্ছে কি, বসুশ্রী বলে একটা সিনেমা হল আছে, তার ক্যাপাসিটি হচ্ছে 1100। 1100 জন টিকিট কাটলে তবে গিয়ে সেটা হাউসফুল হয়, এবং যত দিন যাচ্ছে তত মানে সংখ্যা কমে যাচ্ছে। দেখবে এখন 150টা ক্যাপাসিটি 150 হয়ে গেছে। যেমন প্রিয়া আগে 1100 ছিল, সে কাট ডাউন করে 550 করে দিয়েছে, সিটটা একটু বড় করেছে। কারণ আগের ক্যাপাসিটি এখন ক্যাপাসিটির মধ্যে একটু তো তফাৎ হয়েছেই। কিন্তু বসুশ্রীর মতন সিনেমা হল যে 1100 ক্যাপাসিটি পরপর হাউসফুল মারছে, এবং তার যে ম্যানেজার তিনিই ফোন করে বললেন কি ওনার লাস্ট এরকম ব্যাক টু ব্যাক দুটো হাউসফুল গাদার এক প্রেম কাথাতে হয়েছিল। তার আগে 800-900-তে আটকে যায়, মানে সামনের দুটোরও খালি থাকে, কিন্তু এই ব্যাক টু ব্যাক 1100 লোকের টিকিট সোল্ড আউট হচ্ছে, অ্যান্ড সেটা ওনাদের কাছে অনেক বড় রেকর্ড। ইনফ্যাক্ট নবীনা সিনেমা, ওইখানে একটাই শো চলছিল। ইনফ্যাক্ট আজ উনি বললেন কি না আমি 3টে শো চালাবো।
কালকে ওনার সঙ্গে কথা হলো কে ওনার সকাল 11টার সময় শো ছিল, সিঙ্গেল স্ক্রিন যেহেতু, বললেন হিন্দি ছবি 11টার সময় এতটা টিকিট বিক্রি হয়নি যতটা প্রজাপতি, নাইট 9টার সময়। এবং একটু ওনার বক্তব্য হচ্ছে বাংলা ছবির দর্শক রাত্রে 9টা 11টা 11:30টার সময় শো যদি শেষ হয় তারা খুব একটা আগ্রহ থাকে না। জানতে ইচ্ছে করছে কেমন লাগলো আপনাদের ছবিটা? ভালো লেগেছে? আমি একটাই কথা বলবো যে বছরের প্রথম দিন সবারই কাছে স্পেশাল থাকে, কিন্তু আপনারা সেই স্পেশাল দিনটা প্রজাপতিকে দিয়েছেন, সেই জন্য প্রজাপতি কিন্তু আমাদের সবাই উদ্দেশ্য একটাই যে যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য, কারণ বহু মানুষ ছবিটা দেখছে এবং আপনাদের ভালো লাগাটা যদি ছড়িয়ে যায় তাহলে আরো অনেক মানুষ ছবিটা দেখবে, যেটার জন্য ছবিটা বানানো। বলবেন তো সবাইকে দেখার জন্য? এই যে ক্রাউড, এই যে ছবি দেখার যে একটা উন্মাদনা এবং যে ইচ্ছেটা, সেটা ডেফিনেটলি বাংলা ছবির ক্ষেত্রে ক্ষেত্রে তো বটেই। আমাদের জন্য কি, আমরা প্রজাপতির পর আরেকটা ছবি করবো, সেটা হয়তো 1 বছর পর রিলিজ হবে, বা আমার পরের ছবি বাঘা যতীন আছে, সেটা আমরা চেষ্টা করছি 15th আগস্ট আর পুজো। কিন্তু তার মাঝখানে যে গ্যাপটা আছে সেখানে তো অনেক বাংলা ছবি রিলিজ হবে। আর মনে হয় এই যে ভালো লাগা যে তৈরি হয়েছে বাংলা সিনেমার প্রতি, সেটা আমার মনে হয় অন্যান্য ছবির জন্য অনেকটা বেশি লাভ, এবং ওভারঅল বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব বড় একটা লাভ। এখন অবধি পাওয়া সেরা রিয়াকশন জানতে চাইবো, যেটা সবচেয়ে বেশি মন ছুঁয়ে গিয়েছে। উম, অনেকেই আছে, অনেক কিছুই আছে, মানে এক ইনফ্যাক্ট যেটা সবচেয়ে আমি একটা ভয়েস মেসেজ আমি হয়তো শোনাতে পারবো না। আহ, আমাকে মিঠুনদা ফোন করেছে রাত্রে 12টার সময়, 12টার সময়, যেখানে যেদিন বম্বেতে রিলিজ হয়েছিল ছবিটা। মিঠুনদা বললো, শোন আমার ছেলে তোর সঙ্গে কথা বলবে, নমস্বী আমার ছোটো ছেলের নাম, তো নমস্বী আমার সঙ্গে কথা বললো কে স্যার मैंने पिक्चर देख के आया, आई थिंक यू आर ब्रिलियंट इन द फिल्म। पापा ठीक है, लेकिन what you have done in last 30 minutes, I think how one actor can do so well, मैंने he was so silent in the film, लास्ट में आपने जो आके पूरा पिक्चर अपने हाथ में ले लिया, and I was surprised, you are brilliant, like হয় না কি মিঠুনদার ছেলে যে তার নিজের বাবা বিং সো প্রাউড কে দেখ, আমি বলেছিলাম তুই ফাটিয়ে দিয়েছিস, আমার ছেলে আমাকে প্রশংসাই করছে না, বললো কেন ও হিরো মানে বাত করকে বাতা উসকো, and he made it sure that he talks to me, and দ্য ওয়ে হি কমপ্লিমেন্টেড মি। মিঠুনদার ছেলে মানে যে নিজের বাবাকে 2 নম্বর রেখে আমাকে 1 নম্বর রাখছে, তো ইটস এ গ্রেট ফিলিং, মানে এই ছোটো ছোটো জিনিসগুলোই ভালো লাগে আর কি। মিঠুনদা শুনলাম Cloud9 এবং ইমোশনাল হয়ে গেছেন। মিঠুনদা মানে মিঠুনদার আমাকে একটা মেসেজ পাঠিয়েছে কি 2022-এ মিঠুনদার 2টো ছবি রিলিজ হয়েছে, দুটোই ব্লকবাস্টার, একটা কাশ্মীর ফাইল, একটা আমাদের প্রজাপতি। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি আবার বলছি, আমি পলিটিক্যাল মিঠুনদাকে নিইনি, আমি নিয়েছি অভিনেতা মিঠুনদাকে। এবং একটা মানুষের অভিনেতার খিদে থাকে কি এত বছর পরও আমার ছবি হিট, আমার নামে ছবি হিট, এবং বাংলায়, হ্যাঁ, যেখানে বাংলাকে ভালোবাসে, এবং উনি সমানে চেষ্টা করে গেছেন কি বাংলায়ও ছবি করতে। উনি এমএলএ ফাটাকাশ, ওই যে যখন যেটা চলতো আর কি, এবং এই সময় দাঁড়িয়ে উনি যে একটা এত বড় ব্লকবাস্টার দিতে পেরেছেন বা একটা ব্লকবাস্টারের সঙ্গী হতে পেরেছেন, তো আমার মনে হয় সেইটা মানে যে কোনো মানুষের ভালো লাগার কারণ। এবং মিঠুনদা অফকোর্স ভালো লাগার কারণ, এবং প্রত্যেক দিনই আমাদের কথা হয়, অ্যান্ড প্রত্যেক দিনই এক্সচেঞ্জ, ওনার কাছে কী ফিডব্যাক আসছে, আমার কাছে কী ফিডব্যাক আসছে, এবং অতনুদা, অভিজিৎ, যেহেতু আমরা প্রত্যেক দিনই একসাথেই থাকছি কোনো না কোনো কারণে, তো সেখানে একটা গ্রুপ কল হয়ে যায়। এবং আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি। আমরাও মিঠুনদাকে একটা প্রমিস দিয়েছিলাম, তুমি যদি এই ছবিটা করো, আমরা চেষ্টা করবো কি তোমার মান সম্মান যাতে খারাপ না হয়, এবং আমরা সেটা রাখতে পেরেছি। নতুন বছরে বাংলার মানুষের এত উত্তেজনা প্রজাপতি নিয়ে, সবাই এত প্রাণ ভরে দেখছে। আমরা আজকে বেশ কিছু হলে গিয়েছিলাম খানিক আগে, সেখানেও মানে হলে কোনো সিট নেই, সবাই মানে হাউসফুল, আর এত হলে হাউসফুল। আর সবথেকে ভালো কথা যে শুধু বাংলার
সর্বত্র হাউসফুল নয়, বাংলার বাইরেও যে সমস্ত রাজ্যে প্রজাপতি রিলিজ হয়েছে সেগুলোতেও হাউসফুল এবং মানুষ উচ্ছ্বসিত প্রশংসা করছে। তো আমাদের এটা খুবই ভালো লাগছে। আর বাড়ির সবার কি রিঅ্যাকশন, ফ্যামিলি সবারই খুব মোস্ট ইম্পর্টেন্ট। সবারই খুব ভালো রিয়াকশন, কারণ এটা আমাদের অনেক দিন ধরে আমরা এই প্রজেক্টটার সাথে আমরা কাজ করেছি, খুব অনেস্টির সাথে কাজ করেছি। তো সেই জায়গা থেকে আমরা খুবই খুশি, বাড়ির লোকেরাও খুব খুশি। না মানে বহুদিন পরে একটা বাংলা ছবি ভাবে ওয়ার্ক করছে। এবার আমি আমার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে শুনলাম যে সারাদিনে 117টা শো হাউসফুল হয়েছে। মানে এটা একটা অভাবনীয় রেকর্ড, মানে আমার কাছে অন্তত। আর এর বাইরে হচ্ছে ব্যক্তিগত তৃপ্তির জায়গা হচ্ছে যে প্রজাপতির মতো একটা ছবি আমরা দুজনে তৈরি করেছি, যেটা লোক এভাবে গ্রহণ করেছে এবং দলে দলে এসে দেখছেন। মানে সেটা মনে হয় এই হাউসফুল হোক বা না হোক তার থেকেও বড় তৃপ্তি। যে চক্রবর্তী কি বলছে? মিঠুনদা তো ভীষণ খুশি যে মিঠুনদার জীবনের অন্যতম সেরা হিট। আজকে সকালেও আমাকে ফোন করেছিল, অভিজিৎকেও করেছিলেন, যে উনি ভীষণভাবে বললো দাদা আর একটা কিছু আবার আর ধামাকা দাও, যেভাবে উনি বলেন। আর মিঠুনদাকে তো এই রূপে কেউ দেখেনি, মানে ওনার লাইফে প্রথম আর কি যে মিঠুন চক্রবর্তী এরকম মানে একটা বাবা, মানে একটা বাংলাকে উনি ভালোবাসেন, সেখানে বাংলার এত বাংলার সাথে জুড়ে থেকেছেন, হ্যাঁ। বাঙালি সত্তাটা ওনার মধ্যে রয়েছে মুম্বাই না যাওয়ার পর। উনি তো পুরো যেখানেই উনি যান না কেন উনি পুরোপুরি বাঙালি, উনি টোটালি বাঙালি ওরিয়েন্টেড এবং বাংলার কথাই সারাক্ষণ ভাবেন। ওনার সাথে আমার ইন্টারাকশন করে যেটুখানি মনে হয়েছে যে বাংলার বাইরে উনি কিছু ভাবতে পারেন না, উনি যেখানেই থাকুন না কেন। তো এই যে এতগুলো হলে হাউসফুল কিন্তু নন্দনে নেই, এই যে প্রথম থেকে যে হাইপটা উঠেছিল বা যে বিতর্কটা তৈরি হয়েছিল, আজকে সেই বিতর্ককে ছাপিয়ে গিয়েছে প্রজাপতি। তো কি মনে হয় সাপে ভর হলো? না সেটা না, বিতর্কের জন্য প্রজাপতি চলছে এটা একদম সঠিক কথা নয়। প্রজাপতি নিজের গুণেই চলছে। আগে নন্দনে ছবিটা চললে একটা নিজের খুব ভালো লাগতো, একটা খুব মনে দুঃখ ছিল যে নন্দনে চললো না। আমার মনে হয় এখন দুঃখটা আমাদের থেকেও নন্দন কর্তৃপক্ষের বেশি, যে প্রজাপতির মতো একটা ছবি চালাতে পারলো না, যেটা তো একটা কাল্ট ফিল্ম, এটা একটা বাংলা সিনেমার একটা অন্যতম সেরা ছবি হয়ে গেছে অলরেডি। যেটার জন্য নন্দন কর্তৃপক্ষই সবচেয়ে বেশি দুঃখিত। বাঙালির একটা আবেগ হয়ে গেছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে মানুষ প্রজাপতি নিয়ে আলোচনা করে, প্রজাপতি দেখতে যাচ্ছে। আর যেহেতু আমার একটা মিউজিক একাডেমি আছে, অনেক স্টুডেন্টরা আছে, আমি জাস্ট সত্যিটা জানার জন্য ওদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝে, তোরা কি দেখেছিস? আমি একজন স্টুডেন্টও পাইনি যে বলেনি যে আমি যাইনি। প্রত্যেকে বলছে, কেউ কেউ আছে যারা বলছে হয়তো টিকিট পাচ্ছে না। মানে এটা একটা বিরাট গর্বের আমাদের যে যে ছবিটা এরকম জায়গায় গেছে এবং তার পেছনে অভিজিৎ দা এবং অতনুদার এত পরিশ্রম, এবং ওই প্রজেক্টের একটা পার্ট হতে পারা আমার কাছে বিরাট গর্বের ব্যাপার। আর দুটো লাইন যদি দর্শকদের ডেডিকেট করো। নিশ্চয়ই, দেখো গানগুলো প্রত্যেকটা গানই জনপ্রিয় হয়েছে। আমার পার্সোনালি এই গানটা খুব পছন্দ, কারণ নচিকেতা চক্রবর্তী গেয়েছেনও প্রচণ্ড ভালো এবং রেসপন্স খুব ভালো পাচ্ছি। ওই গানটা দু লাইন শোনাচ্ছি। ভেঙে দেখো আমায়, জুড়ে দেখো আমায়, তুমি আমারই আমারই রয়েছো। ভেঙে দেখো আমায়, জুড়ে দেখো আমায়, তুমি আমারই আমারই রয়েছো। টনিক রিলিজ হয়েছিল আগের বছর, এবছর প্রজাপতি রিলিজ করলো, দুটোই খুব ভালো চলেছে। এবং থার্ড ফিল্মটা আসতে চলেছে এই ট্রায়োর, মানে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং দেবদা তোমার। তো এই ট্রায়োর পরের কি আসছে, মানে এত এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছো তোমরা যে পরেরটার দিকে সকলে থাকে। এইটুকু বলো কি, আমরা যেই অভিজিতের কথা বলি, বা আমি, অভিজিৎ বা অতনদা তিনজন যে আগের দুটো ছবি করেছি, সেইটা থেকে বেরিয়ে আমরা অন্য কিছু করতে চলেছি, উইচ ইজ লার্জার দ্যান লাইফ। এবং আমার মনে হয় কি টিপিক্যাল যে ইমোশন ছবি হয় তার থেকে বেরিয়ে আমরা একটু চেষ্টা করছি। আমার মনে হয় ইটস টু আর্লি টু কমেন্ট। একবার স্ক্রিপ্টটা রেডি হয়ে যায়, কারণ স্ক্রিপ্ট রেডি হতে, শুটিং করতে বেশি দিন লাগে না, কিন্তু একটা ভালো স্ক্রিপ্ট তৈরি করতে 1 বছর লেগে যায়। তো উই আর ইন দ্য প্রসেস অফ স্ক্রিপ্ট রাইটিংয়ের মধ্যে। আমার মনে হয় যখন আমাদের স্ক্রিন প্লেটা রেডি হয়ে যাবে তখন আমরা হয়তো ঠিক করে বলতে পারবো, এবং কাস্টিং কী আছে সেটা নিয়ে বলতে পারবো। ফ্যামিলি ড্রামা নয়। See, there is nothing wrong in family drama, but এইবারে যেই টপিকটা নিয়ে আমরা প্ল্যান করছি সেইখানে কিভাবে ফ্যামিলি আসবে বা তাদের ইমোশন কীভাবে যুক্ত হবে, ইটস টু আর্লি টু কমেন্ট। বাট হ্যাঁ, মানে দেবকে তুমি একদম অন্যভাবে দেখবে, এবং দেবকে এই রূপে লাস্ট 10-12 বছরে দেখা যায়নি। সুপার হিরোর ক্যারেক্টার কি কোনোভাবে? ইটস টু আর্লি টু কমেন্ট। এইখান থেকেই আমরা মানে নির্যাসটা নিই। এবং আমি এটাই বলতে চাইছি কি, তোমরা যদি, মানে দর্শক যদি বাংলা ছবিকে সাপোর্ট করে, আমরা আরও চেষ্টা করব বড় হওয়ার। মানে
প্রজাপতি ইজ নট এ স্মল বাজেট ফিল্ম। এবারে আমাদের কোথাও যেন মনে হচ্ছে কি দর্শক তৈরি আছে আমাদের বন্ডিংটাকে দেখার জন্য। তো আমরাও ভাবছি কি এবারে আমাদেরকে এইখান থেকে বেরিয়ে নতুন কিছু করতে হবে। কে দর্শকের মনে হয় কি না এদের প্রতি বিশ্বাসটা যেটা আছে এটা ঠিকঠাক, এরা চেষ্টা করে যাচ্ছে। তো উই আর থিঙ্কিং লার্জার দ্যান লাইফ নাও অ্যান্ড উই আর থিঙ্কিং সামথিং যেটা সবাইকে নিয়ে বলতে পারবো না। আমরা তিনজন আগে করিনি, বা অতন্দ্র তো এর আগেও তো প্রডিউস করতেন বা এর আগেও তো প্রেজেন্ট করতেন, উনি সেখানেও কিছু করেন এইরকম ধরনের কিছু একটা যেটা আমরা প্ল্যান করছি, উনি সেখানে কিছু করেননি। অভিজিৎ এটা সেকেন্ড ছবি, আমিও অ্যাজ এ প্রডিউসার অ্যাজ অ্যান অ্যাক্টর আমিও এরকম ধরনের অ্যাটেম্প্ট করিনি। তো সামথিং নিউ। আমার মনে হয় কি একটু স্ক্রিপ্টটা ঠিক হয়ে যাক, আই এম শিওর দ্যাট কে আমরা অনেক কিছু বলতে পারবো যখন আমাদের স্ক্রিপ্ট বা স্ক্রিন প্লেটা রেডি হয়ে যাবে। তো এটা কবে নাগাদ জানতে পারবেন মানুষ? এখন প্রজাপতি চলছে, একটু চলতে দাও। একদম। আমার মনে হয় যে সাউথের ছবি নিয়ে যে বাসটা ক্রিয়েট হয়েছিল, প্রজাপতি কোথাও গিয়ে সেই জায়গায় বসেছে এবং পরবর্তীকালে যেহেতু তুমি লার্জার দ্যান লাইফ কথাটা ইউজ করলে, সঞ্জয় লীলা বনসালির ক্ষেত্রে আমরা দেখেছি উনি সবসময় লার্জার দ্যান লাইফ ছবি করেন, এবং যেভাবে সাউথের ছবি চলেছে এই সময় মানে করোনা পরবর্তীতেও, সেইভাবে প্রজাপতি সেই জায়গাটা নিয়ে নিয়েছে এবং আগামী যে ছবিটা রিলিজ করতে চলেছে সেটাও নিশ্চয়ই নেবে, এমনটাই আশা রাখছি। ইনফ্যাক্ট আমার নেক্সটে 3টে ছবি যেটা অলমোস্ট ফাইনাল হয়ে গেছে, 3টেই লার্জার দ্যান লাইফ। মানে বাঘাযতীন অফকোর্স মানে ইটস আমার প্রোডাকশনের সবচেয়ে বড় ছবির মধ্যে একটা ছবি। আরেকটা ছবি আমরা প্ল্যান করছি উইচ ইজ আ রোম্যান্টিক ফিল্ম, বাট অ্যাগেন দ্যাটস ইজ অলসো নট গোয়িং টু বি আ মানে যেটা আমরা কিশমিশ করেছিলাম তার চেয়ে অনেক বেশি অন্যরকম, অনেক বেশি বড় স্কেলের, অনেক বেশি কমার্শিয়ালিজম যদি বলি, এবং অফকোর্স গল্প মূল ইমোশনস অফকোর্স আছে, কিন্তু কনসেপ্টটা থিমটা কমপ্লিটলি অন্য জায়গা বেস করে। ইটস নট দ্যাট কি আমি প্রজাপতি থিমটাকে ইউজ করছি, অফকোর্স দ্যার ইজ নো রং ইন ইট, বাট আমিও চাই কি নিজেকে ব্রেক করে একই রকম দেবকে বারবার নিয়ে এলে আমিও কোথাও পুরনো হয়ে যাবো। ওয়াই এম স্টিল সার্ভাইভিংকে লাস্ট ইয়ার যদি আমার কিশমিশ, কাছের মানুষ এবং প্রজাপতি রিলিজ হয়, তো 3টে আলাদা ঘরানার ছবি, মানে একটা আউট অ্যান্ড আউট, হ্যাঁ, এবং 3জন ডিরেক্টর এবং 3জন নতুন ডিরেক্টর। তো সেই জায়গা থেকে আমার সমানে চেষ্টা কি নতুনভাবে কীভাবে নিজেকে ডিসকভার করব যাতে মানুষের আরও কাছে পৌঁছতে পারি এবং মানুষের আরও ভালোবাসা কী বলবো আরও পেতে পারি। তোমারই দিকে যে তাকাই, বুম বুম বলে বুম বুম, বুম বুম বলে বুম বুম, বুম বুম বলে বুম বুম, বুম বুম। আমি নিউ ইয়ারের উইশ করতে বলবো তোমাকে দর্শকদের যারা তোমার ছবিকে এত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। ইনফ্যাক্ট এটাই বলবো কি এটা প্রজাপতির জয়, এটা বাংলা ছবির জয়, বাঙালির জয়, এবং এরকমভাবেই ভালোবাসুন, এরকমভাবেই সঙ্গে থাকুন। আমরাও সমানে চেষ্টা করবো কি নিজের ব্যারিয়ার ভেঙে নতুন একটা ম্যাপ তৈরি করা যেখানে বাংলা ছবি মান সম্মান এবং বাঙালির গর্ব হবে। যারা যারা জি 24 ঘন্টা দেখছেন তাদের সকলকে জানাই নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আর লাস্ট কোয়েশ্চেন, আমার কোনো রেজলিউশন নিলে নিউ ইয়ারে? আমি বিশ্বাস করি না, মানে যেটাই ভাবি, মানে রেজলিউশনগুলো কলেজ লাইফে ভালো লাগে, স্কুল লাইফে ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছি যেটা প্রমিস করি সেটা কোনোদিন রাখাই হয় না, তাহলে প্রমিসই করতাম না। যদি রাখতাম তাহলে প্রমিস করতে হবে কেন? তো আমি সেরকমভাবে না রেজলিউশন নিই না, বাট মাথায় তো চলে কি আজকে যেমন প্রথম দিন, আমার একটা ছোট্ট মাঝখানে ডিসেম্বরে শরীর খারাপ হয়েছিল, তো আমি ভেবেছিলাম কি আজ থেকে আমি এক্সারসাইজ শুরু করবো, তো এখান থেকে যাওয়ার পর এক্সারসাইজ শুরু করবো অ্যান্ড স্ক্রিপ্ট নিয়ে বসবো। প্রথম দিন বলা হয় কি যা যা করো সেটা সারা বছর থাকবে। তো এই মিথগুলোকে আমি বিশ্বাস করি, মানে এটা সুপারস্টিশিয়াস নয়, এটা ভালো লাগা, এটা ভালোবাসা। আমি সারা জীবন অডিয়েন্সের সঙ্গে এরকমভাবে ইন্টারাকশন করতে চাই, আমি সারা জীবন তোমার সাথে ছবি নিয়ে আলোচনা করতে চাই, আমি সারা জীবন সিনেমার মধ্যে থাকতে চাই। তো আই থিঙ্ক দ্যার ইজ নাথিং, নো হার্ম ইন ইট। মিঠুন চক্রবর্তী একটি ইন্টারভিউতে জি 24 ঘন্টাকে জানিয়েছিলেন যে 2023-এ দেবের বিয়ে দেবেন, তো সেটাও হতে চলেছে 2023-এ। তুমি রেডি? আমার তো মিঠুন চক্রবর্তী নাম না, তো আমাকে জিজ্ঞেস করে লাভ কি? এটা মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন কবে আমার বিয়েটা দেবেন, উনি যখন পাত্রী ভালো পেয়ে যাবেন, আমার যদি পছন্দ হয় তো অফকোর্স ইয়েস। আমি জানি না, মিঠুনদা সেটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করেনি। খুব ভালো থাকো, এবং যেভাবে প্রজাপতি উঠছে শহর থেকে শহরের দেশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, সেরকমই উঠতে থাকুক প্রজাপতি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে অনুষ্কা বন্দ্যোপাধ্যায়, কলকাতা।